পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পেয়েছিল। আহতরা ছুটছিল দিক বিদিক। তখনও নির্লজ্জ স্বাভাবিক হয়েছিল অনেকে। তারপর শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি, শ্রমিক সব পথে নেমে এলো। প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাইল। মৃত্যু উপত্যকা হয়ে ওঠা দেশকে নিজের দেশ বলেই প্রতিরোধ গড়ে তুলল। এই রক্তস্নাত কসাইখানায় হাল ছাড়েনি কেউ, বরং কণ্ঠ ছেড়েছে। অন্য গানের ভরে দেখা হলো পরস্পরে। বেছে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকে দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলেনি কেউ। সুদিন আসবে বলে বুলেট বিদ্ধ হয়ে মানুষ মরে যায়। একটা একটা করে ৩৬টা দিন জোটবদ্ধ মানুষের জয় হয়। ঘটে ছাত্র নাগরিক অভ্যুত্থান। দর্শক, সেই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায়, প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আজ আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ৪ জন অতিথি, যে ৪ জন রাজপথে ছিলেন, যে ৪ জন তাদের স্লোগানে কিংবা তাদের রাজপথের সক্রিয়তায় এই আন্দোলনের গতিপথ বদলে দেওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছিলেন। একেবারে সর্বডান থেকে পরিচয় করে দিতে চাই, রয়েছেন হাসিব আল ইসলাম, যিনি মুখ্য সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এরপরেই রয়েছেন মিফতাহুল হোসাইন আল মারুফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর সৈকত আরিফ, সাধারণ সম্পাদক, ছাত্র ফেডারেশন, এবং তারপরেই রয়েছে মানসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ২৪ ঘন্টায়। শুরু করতে চাই মানসুরাকে দিয়ে। আজ জুলাই অভ্যুত্থানের ১ বছর পার হয়ে গেল। কেমন লাগছে আসলে? একটা বছর পার হয়ে গেল। বলতে গেলে আমাদের জীবনে, আমাদের যতটুকু বয়স হয়েছে, আমাদের জীবনের সবচেয়ে বড় ঘটনা ৫ আগস্ট ২০২৪। এমন একটা দিন যে আজকে আমরা আমাদের ফেসবুকের যে মেমোরিজ আছে, আগের সেই দিনগুলো আমরা দেখছিলাম যে আমরা কি করছিলাম এই দিনটাতে। রাতে সবাই সবার কাছ থেকে আমরা দাবি ছাড়িয়ে নিচ্ছিলাম যে আমরা জানি না যে কালকে যে সকাল হবে, সেই সকালে আমরা মার্চে নামবো এবং সেখান থেকে আমরা কি কেউ বেঁচে ফিরবো কিনা, কারোর সাথে আমাদের দেখা হবে কিনা। তো পরবর্তীতে আমরা বিজয়ের সংবাদ পেলাম যে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে। এবং সেই যে মুহূর্তগুলো, সেই যে সময়গুলো, সেগুলো মধ্য দিয়ে আজকে আমরা গিয়েছি সেই স্মৃতিগুলো আউড়িয়ে, যে কীভাবে আমরা, আমার মনে আছে যে আমি আমার আশেপাশে যারা আছে সবাই একসাথে কান্নাকাটি করছিলাম। এটা আনন্দের সাথে সাথে অবশ্যই দুঃখবোধটাও ছিল, কারণ আনন্দের সাথে সাথে কিন্তু আমরা সেই সংবাদগুলোও পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি চালিয়েছে। শেষ মুহূর্তে পরাজিত শক্তিরা যাওয়ার আগে আমাদের যে ক্ষতিটা করে গিয়েছে, বিভিন্ন জায়গায় নির্বিচারে আমাদের সহযোদ্ধাদের গায়ে গুলি চালিয়েছে এবং তারা অনেকেই শহীদ হয়েছেন। তো সেই দুঃখবোধগুলো ছিল, সেই শহীদদের স্মৃতি ছিল, সেগুলো নিয়ে এবং আনন্দ, তো দুটো মিলিয়ে আসলে এক অবর্ণনীয় অনুভূতি, যেটি আসলে কখনো এরকম দিন আসেনি, আর সামনেও আসবে কিনা আমি জানি না, যে আমার জীবনের সবচেয়ে বড় দিন। এর চেয়ে আর বেশি কিছু হতে পারে না কখনো। সৈকত আরিফ, রাজপথে দীর্ঘদিন লড়াই ছিল, এই কোটা সংস্কার আন্দোলনের আগে থেকে শুরু করে, তারপর কোটা সংস্কারের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সরকার পদত্যাগের আন্দোলন, তারপরে 1টা বছর পার হয়ে গেল। সেই অভ্যুত্থানকে কিভাবে আপনি স্মরণ করবেন? এটা কি অনিবার্য ছিল সেই অভ্যুত্থান? ধন্যবাদ। আমি আমার আলোচনার শুরুতেই জুলাই অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাইয়ের অভ্যুত্থান আসলে অবশ্যম্ভাবী ছিল। বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রায় দীর্ঘ 15 বছরের রাজনৈতিক সংগ্রাম করেছেন, এবং এই যে জনগণের মধ্যকার বিভাজনকে কাজে লাগিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করেছিলেন। রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো, যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের মধ্যে ছিলাম, তারা নানা রকমভাবে কীভাবে এই বিভাজিত জনগণকে ঐক্যবদ্ধ করা যায় সেটার চেষ্টা আমরা করেছি, এবং আমাদের লক্ষ্যই ছিল যে একটা অভ্যুত্থান তৈরি করা। এবং আপনি দেখবেন যে সর্বশেষ নির্বাচনের আগেও যখন যুগপৎ আন্দোলনগুলো হচ্ছিল, একটা অভ্যুত্থান তৈরি হওয়ার জন্য যে ধরনের পরিস্থিতি লাগে, যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলনের একটা ঐক্যবদ্ধ প্রকাশ লাগে, জুলাইয়ের আন্দোলনে দেখবেন যে ছাত্ররা একটা ঐক্যবদ্ধ দাবির দিকে যাচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গড়ে উঠছে, শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে, সকল শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে তার দাবিগুলো উত্থাপন করছে, পেশাজীবীরা করছেন, রাজনৈতিক দলগুলো তার দাবিগুলো তৈরি করছেন। ফলে একটা রাজনৈতিক অভ্যুত্থানের জন্য পুরো সমাজকে প্রস্তুত করা হচ্ছিল যে আমরা একটা অভ্যুত্থানের দিকে আগাচ্ছি,
এবং সেটার গুরুত্বপূর্ণ কারণও ছিল, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যে 15 বছর আমরা আমাদের জীবনের, আমাদের শৈশব, কৈশোর এবং যৌবনের এই যে প্রথমাংশ আমরা এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে করতে শেষ করেছি। ফলে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এই যে একটা অভ্যুত্থান তৈরির চেষ্টা, যে একটা অভ্যুত্থান ছাড়া আমাদের সামনে আর মুক্তির অন্য কোনো পথ নাই, সেটা কিন্তু নির্ধারিত হয়ে গেছিল 14 সাল 18 সালের নির্বাচনগুলোর পরবর্তী আন্দোলনগুলোর মধ্য দিয়ে, যে একটা অভ্যুত্থান ছাড়া আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াতে পারবো না। ফলে এই অভ্যুত্থানটা অবশ্যম্ভাবী ছিল এবং সেই প্রস্তুতিগুলোই জনগণ নানা রকমভাবে নিচ্ছিলেন। জনগণের আশা আকাঙ্ক্ষা কাজের মধ্যেই সেটার প্রকাশ আমরা দেখছিলাম। সেইখানে আমি বলবো যে জুলাই অভ্যুত্থান এটা একটা অবশ্যম্ভাবী অভ্যুত্থান, এবং যেটা হয়েছে যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই অভ্যুত্থান একটা অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে, এবং সেটি রূপান্তরিত হওয়ার গুরুত্বপূর্ণ কারণ ছিল যে অভ্যুত্থান হওয়ার যে রাজনৈতিক পূর্ব প্রস্তুতি সেটা আমরা নিয়ে নিতে পেরেছিলাম, এবং একই সাথে ওই মুহূর্তে তার এই যে জনগণের মধ্যে যে ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ক্ষোভ, বঞ্চনা, লাঞ্ছনা থেকে অপমানবোধ, এই বোধগুলো তার মধ্যে ছিল। একই সাথে জুলাই তাদের সাথে সেই সাথে যুক্ত হয়েছিল সন্তান হারানোর বেদনা। এবং আমরা খেয়াল করে দেখব যে 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হামলা হলো, ওই দিন রাতেই কিন্তু জাহাঙ্গীরনগরে যে হামলা, নারকীয় হামলা ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে করেছে, ওই দিনটাই সম্ভবত তার আগের দিন পর্যন্ত মানুষ রাতে ঘুমিয়েছেন, এবং ওই দিন রাত থেকেই কিন্তু পরবর্তী প্রায় যে 36 দিন বা পরবর্তী আরও অনেক সময় বাংলাদেশের মানুষের একটা বড় অংশ আমরা দেখতাম যে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে বড় ভাই যারা এই আমাদের সাথে যুক্ত নানা রকমভাবে, আমরা সকলে সারা রাতটা উৎকণ্ঠার মধ্যে পার করছি, একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে কি ঘটছে, কার কি মতামত, কালকে কি হবে। এই উৎকণ্ঠার ফলে এই 36 দিনে কিন্তু বাংলাদেশের মানুষ আর ঘুমোতে পারেন নাই ঠিকঠাক মতো, এবং এই অভ্যুত্থানটা সেই জায়গা থেকেই তো অবশ্যম্ভাবী বটেই ছিল, তার রাজনৈতিক প্রস্তুতিও যেরকম ছিল। একই সাথে আমি আরেকটা বিষয় বলি যে এই অভ্যুত্থানে যখন সন্তান হারানোর বেদনা মানুষের তৈরি হয়েছে ফ্যাসিবাদের বঞ্চনা লাঞ্ছনার সাথে, তখন আসলে মানুষ আর পিছনে ফেরানোর সুযোগ তার ছিল না। এই ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে ভীতিও তৈরি করেছিল 15 তারিখ রাতে, কিন্তু 16 তারিখে আবু সাঈদ যখন 2 হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে নিজেকে সঁপে দিলেন, সেটা আসলে মানুষকে একটা মেসেজ দিয়েছিল যে এই মুহূর্তে আর প্রতিরোধ ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নেই, এবং সেটাই আসলে এই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বারুদ আকারে কাজ করেছে। মিফতাহুল হোসেন আল মারুফ, আপনার কাছে যেতে চাই, সাহিত্য ক্রীড়া সম্পাদক, ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের দিন আপনার কেমন গেল? আমাদের কাছে আসলে 5ই আগস্ট একটা স্বপ্নের মতো। যখন ছোট থেকে বুঝেছি, রাজনীতি বুঝেছি বা রাজনৈতিক আন্দোলন বুঝেছি, তখন থেকে দেখেছি শুধুমাত্র হাসিনার ফ্যাসিবাদী শাসনেই, এবং দীর্ঘদিন যাবৎ যখন আমাদের পরিবারগুলো নিষ্পেষণের শিকার হয়েছে, বিভিন্ন ধরনের মামলা, গুম, হামলার শিকার হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারি যে এটা আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জনের মধ্যে একটা। আমি জুলাই আন্দোলনকে 2টা ফেজ হিসাবে দেখি। একটা ফেজ যেটা নন ভায়োলেন্ট ফেজ আর কি, ভাই যেটা বলছিলেন যে 15ই জুলাইয়ের আগের ফেজ, যেটাতে আমরা প্রত্যেক দিন শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করেছি, বাংলা ব্লকেটে গিয়েছি, কমপ্লিট শাটডাউনে গিয়েছি, যেটাতে আবার ছেলেরা হলে গিয়েছে, ফিরে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু 15 জুলাই ভিসি চত্বরের হামলার পরে 16 জুলাইয়ে যখন আবু সাঈদ ভাই শহীদ হলেন, এরপরে ওয়াসিম আকরাম শহীদ হলেন, এরপরে রায়হান ভাই শহীদ হলেন, তারপরে শান্তরা শহীদ হলেন, একটু ব্যাপক শহীদরা মূলত আমাদের এই আন্দোলনকে আরও বেশি বেগবান করেছে। প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে কানেক্টেড ফিল করেছে। তারা দেখেছে যে গত 17 বছরের যে ফ্যাসিবাদী শাসন, যে রাজনৈতিক বিভাজন ক্রিয়েট করে বাংলাদেশের মানুষদেরকে আলাদা করে ফেলা, বর্গায়ন করে ফেলা, এবং প্রত্যেকটা বর্গায়ন করার পরপরই সেই বর্গের উপর একটা মানে নির্যাতনের একটা স্টিম লড়া চলেছে। সবার প্রথমে তো জামাত এবং শিবিরের রাজনৈতিক স্বীকৃতিটিকে কেড়ে নেওয়া হয়েছে, তাদের রাজনৈতিক অধিকারগুলোকে কনজাস্টেড করে ফেলা হয়েছে, তাদের সমস্ত অফিস, তাদের প্রত্যেক নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে, শাহবাগের মবের মাধ্যমে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই যে গত 17 বছরের বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড, এরপরে শাপলার হত্যাকাণ্ড, এরপরে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, যেগুলো প্রত্যেকটা বিষয়ে মানুষকে বারবার প্রতারিত ফিল করেছে যে শেখ হাসিনা আমাদের সাথে বারবার প্রতারণা করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চেপে বসেছে, সেটা থেকে মুক্তি জরুরি। এই যে মুক্তির আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রত্যেকটা মত ও পথের মানুষের সকল মত ও পথের মানুষদেরকে রাজপথে নিয়ে এসেছিল। এবং আন্দোলন চলাকালীন সময় আমার মনে পড়ে যে আমরা রাতের বেলা বাসায় ফোন দিতাম, এর মানে হচ্ছে যে আমরা মারা যাইনি। সকালবেলা ফোন দিতাম, এর মানে আমরা বোঝানোর চেষ্টা করতাম যে হ্যাঁ, আমাদেরকে গ্রেফতার করা হয়নি। এবং আবার সেই সার্কেলটা আবার পুনরায় রাতের বেলা চলতো। এমনকি 5 আগস্টেও গ্রিন রোডে
আমি সিবগাতুল্লাহ ভাই একসাথে ছিলাম এবং আমরা একসাথে, আমি সিবগাতুল্লাহ ভাই, সাহসদা ছাত্রদলের সহ, আমরা একসাথে স্লোগান দিয়েছি এবং সায়েন্স ল্যাবের দিক থেকে পুলিশ আমাদেরকে গুলি করেছে, সারা গুলি আমরা গুলিবদ্ধ হয়েছে, এমনকি 5 আগস্ট সকালে 11টা-12টার দিকেও। এই যে প্রত্যেকটা মত, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা মানুষ একটা জায়গায় আসছিলেন, সেই জায়গাটা হচ্ছে যে আমরা একটা নতুন হোপ চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের সূচনা হচ্ছে 5ই আগস্ট এবং এই সূচনাকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধরে থাকতে হবে এবং কোনো ধরনের বিভাজন ক্রিয়েট করে আমাদের যে রাজনৈতিক বয়ানগুলো, সেই রাজনৈতিক বয়ানগুলোকে ছুড়ে ফেলাই আমাদের 5ই আগস্টের একটা মূল শিক্ষা হওয়া উচিত। হাসিব আল ইসলাম, যে আলাদা ভিন্ন ভিন্ন মত পথ এক হয়ে যে প্ল্যাটফর্মের আওতায় এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি তার অন্যতম সমন্বয়কও বটে, এখন যদিও পরিচয় দিচ্ছি মুখ্য সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনার কাছে তারপরে জানতে চাওয়া সেই 5 আগস্ট। আচ্ছা, বাংলাদেশের মানুষ গত 15 বছরে যেই ফ্যাসিবাদী দুঃশাসন এবং গুম খুনের যেই রাজত্ব ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষই কিন্তু ভুক্তভোগী ছিল। এই ভুক্তভোগী থাকার কারণেই কিন্তু জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান শুরুতে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও 14 তারিখ রাতের বেলাতেই কিন্তু অনেকটা ডিসাইডেড হয়ে গিয়েছিল যে এই আন্দোলনটা কিন্তু আসলে আর শুধু কোটা সংস্কার আন্দোলনে থাকছে না। কেননা হাসিনার বিরুদ্ধে কথা বলাটা কিন্তু এই 15 বছরে কখনোই সম্ভব ছিল না। এমন একটা বয়ান প্রতিষ্ঠিত ছিল সমাজের মধ্যে যে সবাই ভুল কাজ করতে পারে কিন্তু একজন তিনি কোনো ভুল কাজ করতে পারেন এবং তাকে ভুল বোঝানো হয়। এই ধরনের একটা বয়ান তৈরি করে তাকে এক ধরনের ধরা ছোঁয়ার বাইরে বা সে যেন কোনো সমালোচনার অংশ না, বা তাকে হয়তো বা সমালোচনা করা যাবে না, এই ধরনের একটা বয়ান কিংবা এই ধরনের একটা ফ্যাসিজম কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গায় কিন্তু করে রাখা হয়েছিল। তো সেই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা যখন স্লোগান দিয়েছিল যে রাজাকারের ট্যাগিংয়ের যেই প্রতিবাদ, সেই প্রতিবাদে এবং এই ট্যাগিংকে প্রত্যাখ্যান করে সম্পূর্ণ বিদ্রোপ করে যেই স্লোগানটা দিয়েছিল তুমি কি আমি কে রাজাকার, তখনই আসলে তারপরেও কিন্তু আবার স্লোগান হয়েছিল রাজু ভাস্কর্যে কে বলেছে স্বৈরাচার। সেই খুনি হাসিনাকে স্বৈরাচার বলা ওই মুহূর্তে অনেকটাই কিন্তু আসলে দুঃসাহসের ব্যাপার ছিল। তো তখন থেকে আসলে ডিসাইডেড হয়ে গিয়েছিল যে এই আন্দোলনটা আসলে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে থাকবে না। তারপরে 15ই জুলাই আমাদের উপরে নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। 16ই জুলাই আমাদের আবু সাইদ ভাই সহ আরও 5 জন আমরা আমাদের ভাইদের জীবন উৎসর্গ করতে হয়েছে। তো এই যেই পুরো জুলাই গণ অভ্যুত্থান জুড়ে যেই ছাত্র জনতার মধ্যে যে ঐক্যটা হয়েছিল, আসলে এই ঐক্যটা কিন্তু হয়েছিল রক্তের বিনিময়ে ঐক্য, তাই না? যে একটা ফ্যাসিস্ট নির্যাতক আমাদের উপরে খুনি বাহিনী আমাদেরকে গুলি করে মারছে, আমাদেরকে নির্মমভাবে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, গুম করে ফেলা হচ্ছে, লাশের পর লাশ যাচ্ছে, তখন কিন্তু আসলে এই রক্তের বিনিময়ে বা রক্ত দিয়ে লেখা যে ঐক্যটা হয়, সেই ঐক্যটা কিন্তু আসলে কখনো সেই ঐক্যকে কিন্তু দমিয়ে রাখা যায় না। তো তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষণ করা হয়েছে। তো সম্মিলিত একটা মানুষের যে একটা মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার কারণেই মানুষ যেই প্রতিরোধটা গড়ে তুলেছিল, সেই প্রতিরোধের মুখেই কিন্তু আসলে খুনি হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল এই 5ই আগস্টে। তো সেই 5ই আগস্ট আমাদের জাতীয় রাজনৈতিক জীবনের আসলে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই দিনেও আমরা আমাদের অসংখ্য ভাইদেরকে হারিয়েছি, বোনদেরকে হারিয়েছি। তো আমাদের শহীদদের আমরা সম্মান করতে চাই, স্মরণ করতে চাই এবং তাদের পূর্ণ মর্যাদা আমরা নিশ্চিত করতে পেরেছি কিনা সেই প্রশ্নটা কিন্তু আসে যখনই 1 বছর পেরিয়ে আসলে 5ই আগস্ট আসলো। তখন আমার কাছে কিন্তু আমার অনেক বেশি আনন্দের চাইতে হতাশার পরিমাণটা অনেক বেশি। কেননা হতাশার পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণ আমাদের যেই রক্তের বিনিময়ে বা রক্ত দিয়ে লেখা যেই একটা অলিখিত ঐক্য আমরা তৈরি করতে পেরেছিলাম, সেই ঐক্যের পথে আসলে কেন ফাটল ধরলো, কিংবা ঐক্য থেকে আমরা কেন মাঝে মাঝে সরে যাই। তো সেই প্রশ্নগুলো আসলে আমাদের করা উচিত এবং আমাদের সব জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা আমরা হয়তো আরও নিতে পারতাম। তারপরেও যেই বিষয়গুলো নিয়ে আরও আফসোসের বিষয় রয়েছে, যে আন্দোলনটাকে যেই উদ্দেশ্যে করা হয়েছিল, যে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ যাতে করে আমরা নিশ্চিত করতে পারি, যাতে করে আর কখনোই বাংলাদেশে কেউ আর কখনো কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেই জন্য যেই প্রয়োজনীয় সংস্কারের যে একটা আলাপ বা প্রয়োজনীয় সংস্কারের যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গাটাতে আসলে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসলে সেই জায়গাটাতে কেন যেন একটু কম গুরুত্ব দিয়েছে। তারপরেও যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থান জুড়ে যে গণহত্যা সরাসরি খুনি হাসিনার নির্দেশে পরিচালনা করা হয়েছে, এই গণহত্যার বিচারের তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। আমাদের চোখের সামনে সব কিছু স্পষ্ট থাকার পরেও কেন যেন এই ব্যাপারটাকে হয়ে উঠছে না, সেইটার কিন্তু একটা আফসোস আমাদের করতে হবে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর কাছেও আমাদের যে প্রত্যাশাটা ছিল, যাতে করে অন্তত এই মুহূর্তে এসে জনগণের
পালসটা জনগণ এই মুহূর্তে কী চাচ্ছে সেটা যাতে বুঝতে পারে। তো আমরা সেই জায়গাতেও দেখেছি ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে শুধু রাজনৈতিক দলগুলোকেই রাখা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মতামতকেই অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে, বুদ্ধিজীবীদের, শিক্ষক সমাজের। তো তাদেরকেও আসলে কেন বঞ্চিত করা হলো? বিশেষ করে যারা ছাত্র ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু এই ঐক্যমত্য কমিশনে রাখা যেতে পারত। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কারটা দরকার ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার। তো আমরা সেই জায়গা থেকে বারবার দাবি তোলার পরেও এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন হয়নি। যেই পুলিশ বাহিনী সরাসরি গুলি করে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, তাদের রিকনসিলিয়েশনের জন্য তাদের বিচার এবং যে পুলিশ সংস্কার বাহিনী আমরা দাবি করেছিলাম যে যাতে করে পুলিশ সংস্কার করা হয়, সেই জায়গাতেও আসলে কিন্তু আমরা সরকারের তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি, যার কারণে অনেক কিছুই হয়তো করার ছিল। সেই জায়গা থেকে যতটা প্রত্যাশা আমাদের গত বছর 5ই আগস্টে বা 36 জুলাই যেই প্রত্যাশাগুলো আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই প্রত্যাশার সেই স্বপ্নগুলো কেমন যেন ঝরে পড়ে যাচ্ছে। নিশ্চয়ই সেসব নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। এর মধ্যে আমি একটু সৈকত আরিফ আপনার কাছে আসতে চাই, আজকে ক্যাম্পাসে কোনো ঝামেলা হয়েছে বা হচ্ছে কিংবা এক ধরনের অস্থিরতা উত্তেজনা আছে আজকের দিনে? হ্যাঁ, সেই খবর নিশ্চয়ই আপনি জানেন, তারপরেও বলি। সেটি হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির একটা 3 দিন ব্যাপী জুলাইকে কেন্দ্র করে একটা প্রদর্শনী করছে এবং সেই প্রদর্শনীতে 71-এর যারা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ছিলেন, যার বিচার প্রক্রিয়া নিয়ে নানা ধরনের কথা আছে, কিন্তু তারা যে 71-এ বাংলাদেশের জনগণের উপর যে নারকীয় হত্যাকাণ্ড পাকিস্তানি মিলিটারি চালিয়েছিলেন, তাদের সাথে তাদের যুক্ততা ছিল এবং রাজনৈতিকভাবে তারা যে সেই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এই বিষয়ে আসলে কারোই কোনো দ্বিমতের জায়গা ছিল না। দ্বিমতের জায়গা যেটা ছিল সেটা বিচার নিয়ে। তো ফলে আজকে তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হয়েছে এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অসংখ্য যে গণতান্ত্রিক আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, 69-এর অভ্যুত্থান, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, এই যার মধ্য দিয়ে রাষ্ট্রটার জন্ম হয়েছে, সেই আন্দোলনগুলো গড়ে তোলার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা সবসময় ছিল এবং এর পরবর্তী সময়েও 90 কিংবা 2008 বা 2024-এও আমরা দেখেছি। ফলে সেই জায়গাতে যেই আন্দোলনের মধ্য দিয়ে যে একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র কায়েম হয়েছে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 71-এ যারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত, রাজনৈতিকভাবে যারা বাংলাদেশের বিরোধিতা করেছেন, তাদের ছবি প্রদর্শনী করে শিবির কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রক্তে ভেজা যে পবিত্র ভূমি তাকে কলঙ্কিত করেছে বলে আমরা মনে করি এবং সেটি আজকের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। ফলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাই ঘটনা ঘটেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যতদূর এখানে আসার আগ পর্যন্ত জেনেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি নিয়ে শিবির নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলে সেই ছবিগুলো অপসারণ করা হয়েছে। মিফতাহুল হোসেন আল মারুফ ভাই যে ফ্রেমিংটা করেছেন সেটা হচ্ছে যুদ্ধাপরাধী। আমাদের ফ্রেমিংটা হচ্ছে গত 17 বছরের ফেসিবাদ কায়েমের যতগুলো এলিমেন্ট ছিল প্রত্যেকটা এলিমেন্টকে প্রদর্শনীর মাধ্যমে তুলে নিয়ে আসা। আমাদের এলিমেন্ট ছিল হচ্ছে বিচারিক হত্যাকাণ্ড। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই হয়েছে। কারণ আমরা জানি আপনি খাড়ায় যাবেন, আমি বসাই দেবো, এরকম স্কাইপি কেলেঙ্কারি আমরা জানি। আমরা জানি সুখরঞ্জন বালিকে সাইদি সাহেবের পক্ষে কথা বলার জন্য সাক্ষী দেওয়ার জন্য তাকে ভারতে ট্রান্সফার করা হয়েছে। আমরা জানি যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে উনি পাকিস্তানে থাকাকালীন অবস্থাতেও ওনারেও যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে খুন করা হয়েছে। এখন আমরা ছাত্র শিবির অ্যাজ এ সংগঠন যুদ্ধাপরাধের যে দায়, সেই দায়টা তো পাকিস্তান আর্মির টিক্কা ভুট্টোর, সেই দায়টা জামাত ইসলামী এবং শিবিরকে দিয়ে বারবার বাংলাদেশকে বিভাজিত করা হয়েছে। 1972 সালের দিল্লি চুক্তি, শিমলি চুক্তি কিংবা রাজাকার যে আইনগুলো হয়েছে, সেই আইনগুলোতে জামাত ইসলামীর কোনো নেতৃবৃন্দের নামে কোনো ধরনের যুদ্ধাপরাধের কোনো মামলা নেই। এটা তারেক রহমান সাহেবের স্টেটমেন্ট এবং সেই ভিডিও স্টেটমেন্ট এখনও পাওয়া যায়। আপনি কি বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ বা যাদেরকে আপনি কোনো একটা বিষয় আপনার কাছে, আমি বলছি যে কোনো একটা বিষয় আপনি আমার কাছে অভিযোগ করেছেন, অভিযোগ তুলেছেন, এটা প্রমাণ হবে কোথায়? কোর্টে। তো যখন আজহার ভাইয়ের রায় হচ্ছে, কোর্ট কি বলেছে? একটা গ্রোস মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে। তার মানে হচ্ছে এখানে প্রপার ইনজাস্টিস করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জামাত ইসলামী নেতৃবৃন্দদেরকে হত্যা করা হয়েছে বিচারিকভাবে। এবং সেখানে এটা করেছে কারা? এটা করেছে শাহবাগী বয়ান যারা উৎপাদন করে, ক্যাম্পাসের যারা বাম শাহবাগী কালচারাল এস্টাবলিশমেন্ট, যারা মুক্তিযুদ্ধকে একটা ইন্ডাস্ট্রি করে বাংলাদেশের মানুষকে বিভাজিত করে রেখেছে, যারা প্রথমে বর্গায়ন করেছে,
তোমরা যুদ্ধাপরাধী, তোমাদের হত্যা করা যায়। সৈকতারিফদের দায় আছে কত? অবশ্যই তাদের দায় আছে, তারাই তো এটা তৈরি করেছে। শাহবাগের মব এটা শুরু করেছে জামাত ইসলামী, জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে তারা বর্গায়ন করেছে, সেটা দিয়ে হত্যা করেছে। এরপরে সেটা আস্তে আস্তে বিএনপির নেতৃবৃন্দদেরকে অসম্মান করা হয়েছে। তাদের যদি এখন মানে প্রত্যেকটা মানে আমার কাছে দুঃখজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে ছাত্রদল কোন হিসাবে যে শাহবাগের একটা দায় সেটা তারা নিজেদের গায়ে নিল। এটা যে মানে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী না, কিন্তু আল্লামা সাইদি সাহেব যুদ্ধাপরাধী। মানে তাদের যে এক্সপ্রেশন, এটা মূলত খুবই ভয়ানক। এটা নিয়ে বলি যে আমি শেষ করি আপু। তো বাংলাদেশকে বিভাজিত কারা করেছে? যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের দরকার ঐক্য। এই বিভাজনের বয়ান, শাহবাগী বয়ান, এই শাহবাগী বয়ান বাংলাদেশকে অসম্মানিত করেছে। এবং আমরা যুদ্ধাপরাধের প্রত্যেকটা বিচার চাই, আমরা তো ইনসাফ চাই, আমরা তো কোনো ধরনের জুলুম চাই না। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেটা আপনি প্রুফ করবেন, কোর্টে গিয়ে প্রুফ করবেন। কিন্তু সেটার জন্য আপনি যদি স্কাইপি কেলেঙ্কারি করেন, আমার পক্ষে সাক্ষীকে যদি তুলে নিয়ে যান, আপনি যদি ফ্রেমিং করেন, আপনি যদি বাংলাদেশের মানুষের মিডিয়া ফ্রেমিং করে বাংলাদেশের মানুষের আবেগকে কাজে লাগিয়ে যদি আমার বিরুদ্ধে একটা মানে প্রথম প্রতিষ্ঠিত মব তৈরি হয়েছে ছাত্র শিবির এবং মানুষের আবেগকে কাজে লাগে, যেটা। অনেক ধন্যবাদ মিফতাহুল হোসেন আল মারুফ। আমরা আরো শুনবো, মানসুরের কাছে পরেই আসছি, কিন্তু আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির শেষে আরো আলোচনা হবে। দর্শক, আপনারা দেখছেন 24 ঘন্টা, আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন। ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের সঙ্গে আজ রয়েছেন 4 জন অতিথি। মানসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, রয়েছেন সৈকত আরিফ, সাধারণ সম্পাদক, ছাত্র ফেডারেশন, মিফতাহুল হোসেন আল মারুফ, সাহিত্য ক্রীড়া সম্পাদক, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়, হাসিব আল ইসলাম, মুখ্য সংগঠক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। মানসুরা, যে কথা রেশ ধরেই আপনার কাছে আসার কথা, ক্যাম্পাসকে আসলে শিবির কলঙ্কিত করেছে আজকে এমন একটি দিন, 5 আগস্ট এবং ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের 1 বছর, যে দিনটি আমাদের অত্যন্ত আনন্দের সাথে সেলিব্রেট করার কথা সবাই মিলে। সেই দিনে অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা ঘটেছে, যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর পরে তারা রাজনীতি করছে 5 আগস্টের পর থেকে, এবং সেখানে এখন পর্যন্ত তারা সেই ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হয়নি অন্যান্য সংগঠন কর্তৃক। এরপরে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটিকে আমরা বলবো রাজনৈতিক ধৃষ্টতা। সেই ধৃষ্টতা যেখানে প্রতিষ্ঠিত আলবদর কমান্ডার ছিল, কমান্ডারের ছবি সহ, যাদেরকে তারা বলছে যে বিচারিক হত্যা ছিল। এবং সেই বিচারিক হত্যা এই জন্য, তারেক রহমানের স্টেটমেন্টে আমি পরে আসছি, যে ছাত্রদল আজকে যে স্টেটমেন্টটা দিয়েছে আমি সেটা বলছি। যে ছাত্রদল উল্লেখ করেছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখানে ইনক্লুড করাটা তারা, হ্যাঁ, এটা, এবং সেটা আমরা ভালোভাবে নেইনি। তো এই জায়গায় যে ঘটনাটি ঘটেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী 71-এ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো ইনস্টিটিউশনের সাথে উনি জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে ফেসিবাদী হাসিনা যে অভিযোগ তুলেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে অত্যন্ত তাড়াহুড়া করে এবং সেই প্রক্রিয়ার মধ্যে সঠিকভাবে না গিয়ে তাকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন বলা যাচ্ছে যে এই যে অন্য যাদেরকে আমরা ঘৃণিত বলছি, এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তাদের পার্থক্যটা কি? পার্থক্যটা এই জায়গায় যে সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো ধরনের ইনস্টিটিউশনের সাথে জড়িত ছিলেন না। তিনি আল বদরের সাথে জড়িত ছিলেন না, তিনি জামাতের সাথে জড়িত ছিলেন না, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন না। তাকে ইন্ডিপেন্ডেন্টলি কোনো ধরনের ক্লেম করে কেউ পুরোই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে সেভাবে ফাঁসানো হয়েছে সেই কেসটিতে। এখন বাকিদেরকে যারা বলছে যে বিচারিক হত্যাকাণ্ড বা বিচারের জন্য বিচারের সঠিক বিচারের অভাবে, আমি সেটা নিয়ে আপত্তি জানাচ্ছি না। যে হ্যাঁ, বিচারিক ত্রুটির জন্যই কিন্তু বিচারিক ত্রুটি ছিল, এবং বিচারিক ত্রুটি ছিল বলেই কিন্তু 5 আগস্টের পরে তারা জেল থেকে ছাড়া পেয়েছেন অনেকে। এখন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যারা মুক্তিযুদ্ধ বিরোধী ইনস্টিটিউশনের সাথে জড়িত ছিলেন, মুক্তিযুদ্ধ বিরোধী অর্গানাইজেশনের সাথে ছিলেন, তাদেরকে টিএসসির মতো জায়গায়, যেটাকে বলা হয় যে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের সমস্ত আন্দোলনের সূতিকাগার, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার মধ্যমণি যে জায়গাটা, সেখানে শিবিরকে 5 আগস্টের পরে, মানে এত বছর পরে তারা সেখানে রাজনীতির সুযোগ পেয়েছে, এবং সব ছাত্র সংগঠনের সহযোগিতা, সহমর্মিতা সব কিছু নিয়ে কিন্তু তারা সেখানে প্রোগ্রামটি করতে আজকে গিয়েছে। এবং সেখানে সম্ভবত গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদেরও একটা প্রোগ্রাম করার কথা ছিল, তারা কিন্তু সেই জায়গাটাই স্পেয়ারও করেছে, এবং সেটা একটা ঐক্যবদ্ধ
নিজেদেরকে ঐক্যবদ্ধ আমরা সেই জিনিসটা জানান দেওয়ার জন্য। কিন্তু তারা যেটা করেছে যে মুক্তিযুদ্ধের যে আমাদের আবেগ, আমরা এখনও সেই চেতনা লালন করি এবং আমরা বাংলাদেশ যতদিন থাকবে সেই চেতনা আমরা লালন করে যাব। আমাদের মধ্যেও কখনো সেটার কোনো ঘাটতি হবে না। এবং 24-71 দুটো মুখোমুখি না। আপনি 24-এর জন্য আয়োজন করছেন, 24-এর শহীদের স্মরণে আয়োজন করছেন, 24-কে স্মরণ করছেন, 24-কে স্মরণ করতে গিয়ে আপনি 71-এর অবমাননা, একদম গ্রোস অবমাননা করছেন এবং স্পষ্টভাবে, তো সেটি মেনে নেওয়া যাবে না। হাসিব আল ইসলাম, আপনার কাছে আসতে চাই, আজকে আপনি ঢাকাতেই ছিলেন? হ্যাঁ, আজকে আমি ঢাকাতেই ছিলাম। কিন্তু আপনার অনেক সহযোদ্ধা আজ বোধহয় কক্সবাজার প্লেজার ট্রিপে গিয়েছেন। এখন দেখুন, সেটা হচ্ছে যে তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আছেন, তারা কি কারণে গেছেন, কি উদ্দেশ্যে গেছেন, তাদের সাথে আমার গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। তাদের সাথে যদি আমি কথা বলতে পারতাম তাহলে হয়তোবা আমি আপনাদেরকে জানাতে পারতাম যে বিষয়টা মনে হয় এমনি আজকে 5 আগস্ট পরবর্তী 1 বছরের পূর্তির দিনে আজ তাদের আসলে ঢাকার বাইরে এভাবে যাওয়াটা, যেটা তারা বলছেন জাস্ট এমনি ঘুরতে যাওয়া, কতটা শোভনীয়? দেখুন, আসলে তো এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তাদের ব্যক্তিগত ব্যাপারে তো আমি আসলে হস্তক্ষেপ করতে পারি না, কিংবা তাদের কারো পার্সোনাল কোনো কিছুতে, বা তার তো ব্যক্তি স্বাধীনতাও আছে, তাই না? তো সেই জায়গাটাতে আসলে এই জায়গাটাতে যদি কোনো ব্যক্তিগত কর্মকাণ্ডে যদি জাতীয় স্বার্থের ক্ষতি হতো কিংবা জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট হতো, তাহলে আমি সেখানে মন্তব্য করতে পারতাম। এখন আমার কাছে বিষয়টাকে মনে হচ্ছে যে আমি যদি এখানে কোনো মন্তব্য করি তাহলে তার ব্যক্তি স্বাধীনতায় এক প্রকার ইন্টারফেয়ার করা হবে, যার কারণে আমি এই বিষয়ে কোনো মতামত করতে চাচ্ছি না। এই সৈকত আরিফ এবং মানসুর আলম দুজনেই সংগঠনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রকার। যদি বলি, আপনারা আসলে কিভাবে দেখেন? আসলে কি এটা সংগঠনের স্বাধীনতায় হস্তক্ষেপ, নাকি আসলে তাদের অবস্থানটা যৌক্তিক কিংবা মারুফের অবস্থানটা যৌক্তিক? আচ্ছা দেখুন, এইখানে যে বিষয়টা রয়েছে যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আজকের যে চিত্র প্রদর্শনীটা করবে, এই চিত্র প্রদর্শনী কিন্তু আমাদের করার কথা ছিল প্রায় 5 তারিখ পর্যন্ত। আমরা হচ্ছে এই ছবিতে থাকার কথা ছিল। আমি বলি 5 তারিখ পর্যন্ত আমরাই কিন্তু আসলে আমাদের টিএসিটা বুক করা ছিল। তো ছাত্র শিবিরের পক্ষ থেকে আবেদন জানানো হয় যাতে করে আমরা তাদেরকে জায়গাটা ছেড়ে দিই, যাতে করে তারা এই প্রদর্শনীটা করতে পারে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক সম্প্রীতি সৌহার্দ্যের কথা আমরা সবসময় বলি এবং ক্যাম্পাসগুলোতে আমরা সবসময় কিন্তু ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে রাজনৈতিক সম্প্রীতি এবং সৌহার্দ্য যাতে করে আরও বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা যাতে অনুপ্রাণিত হয় এবং রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয়, সেই জায়গা থেকে আমরা ছাত্র শিবিরকে কিন্তু জায়গাটি ছেড়ে দিয়েছিলাম। এবং আজকে যেই বিষয়টি করা হয়েছে, দেখুন আসলে আজকে কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবেই কিন্তু এই ধরনের একটি বিতর্কের কিন্তু জন্ম দেওয়া হয়েছে। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন আসলে 71-এ যে গণহত্যা চালানো হয়েছিল এটা যেমন একটি সত্য ঘটনা, 71-এর গণহত্যায় যারা সংশ্লিষ্ট ছিল তাদের কিন্তু আমরা বিচারের দাবি অবশ্যই করব। তবে খুনি হাসিনা যেই বিচারের যে ট্রায়ালটা চালিয়েছে সেই ট্রায়ালটা কিন্তু আসলে কোনো ফেয়ার ট্রায়াল ছিল না, সেটি একটি আনফেয়ার ট্রায়াল ছিল এবং আনফেয়ার ট্রায়ালের মাধ্যমে অনেক নির্দোষ ব্যক্তিকে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত হতে হয়েছে। তো সেই জায়গা থেকে বিচারিক যেই প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটা কিন্তু আনফেয়ার ছিল। আমরা অবশ্যই এটা বলতে চাই যে দেখুন, যে 71-এর যে গণহত্যা সংগঠিত হয়েছে সেই গণহত্যার সাথে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কিন্তু এক প্রকার দায় রয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা মনে করি যাতে করে জামাত ইসলাম এই দায়টাকে স্বীকার করে এবং এই দায়টাকে এবং তাদের যেই সিদ্ধান্তটা, তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তটা যে ভুল সিদ্ধান্ত ছিল এটা যাতে করে তারা মেনে নেয় এবং মেনে নিয়ে তারা যাতে করে বাংলাদেশের মানুষের সাথে তারা রাজনীতি করুক, আমরা এটা চাই। তবে অবশ্যই 71-এ তাদের যেই রাজনৈতিক স্ট্যান্ড যেটা ছিল, তাদের পলিটিক্যাল স্ট্যান্ড যে পূর্ব পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের মানুষদের জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে মানুষদেরকে হত্যা করা হয়েছে, যেভাবে গণহত্যা করা হয়েছে, এর তো এক প্রকার সমর্থন ছিল। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই মনে করি জামাত ইসলামের রাজনীতি করা বাংলাদেশে করতে পারবে, তবে একটি ফেয়ার ট্রায়ালের মধ্যে দিয়ে যাতে করে যেতে হয়। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ যেই ট্রায়ালটা জামাত ইসলামের উপরে করেছে এবং অসংখ্য রাজনৈতিক দেখা যায় যে কি আওয়ামী লীগের মতাদর্শের বাইরের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকেও কিন্তু এই আনফেয়ার ট্রায়ালের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে, যার কারণে অনেক এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। তার মানে এই না যে মানে যে সরাসরিভাবে যে গণহত্যার সমর্থনে ছিল তাকে অবশ্যই মানে এই জুলাইয়ের সাথে রিলেট করে এবং 71 এবং ছবিগুলো ব্যবহারের প্রদর্শনীর ক্ষেত্রে আপনাদের অবস্থান
ইতিবাচক নাকি নেতিবাচক? আপনারাও তাদের আমরা যেই বিষয়টি যুক্ত করতে চাই, দেখুন, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন এবং যারা গণহত্যার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল এবং যেটা আসলে সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের উপরে যেই ট্রায়ালটা পরিচালনা করা হয়েছে সেটা আনফেয়ার ট্রায়াল ছিল, কিন্তু যেটা সমাজে আসলে সকলের আসলে জানে যে আসলে সে গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। এখন খুনি হাসিনাকে তো আসলে আদালতে প্রমাণ করার দরকার নেই সে গণহত্যাকারী, তাই না? সেই জায়গা থেকে আমরা এই ব্যাপারটাকে একটু হলেও নেতিবাচকভাবে দেখব এবং এটাকে রাজনৈতিক একটা ধরনের অপকৌশল। মারুফ, আপনার কাছে একটু জানতে চাও, আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। সেই ঘোষণাপত্রে 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এরপর যা যা হয়েছে, এই ঘোষণাপত্র কতটা সমর্থন করছেন, কিভাবে গ্রহণ করছেন আপনি ইসলামী ছাত্র শিবিরের একজন? জি, আমরা এই ঘোষণাপত্রকে সমর্থন করছি এবং সাধুবাদ জানাচ্ছি। এরপরে আমি মানসুর আপা এবং হাসিবের দু একটা প্রশ্ন অ্যাড্রেস করি। মানসুর আপা এবং হাসিব দুজনেই স্বীকার করে নিয়েছেন যে বিচার এখানে আনফেয়ার ট্রায়াল হয়েছে। দুজনেই স্বীকার করেছেন যে ট্রায়ালটা ভীষণ আনফেয়ার ছিল এবং দুজনেই স্বীকার করেছেন না, এটাকে উত্তর দিতে হবে, এটা জরুরি যে দুজনেই স্বীকার করেছেন বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু কেউই স্বীকার করছেন না যে জামাত ইসলামের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং নয়, এটা হচ্ছে জুডিশিয়াল কিলিং, জুডিশিয়াল মার্ডার, যেটা বিচারিক। আমি তো বিচারিক দায় মুক্তির কথা বলিনি, আমি কি একবারও বলছি? আমরা নো, এটা কোনোভাবেই না। আপা এটাকে ভুল ব্যাখ্যা হিসেবে দেখাচ্ছেন এবং হাসিবও ভুল ব্যাখ্যা। আমরা দেখাইছি যে গত 15 বছরের ফ্যাসিবাদ যে ইনস্টিটিউশনালি দাঁড়াইছে, সেই ইনস্টিটিউশনালি দাঁড়ানোর প্রধান একটা কারণ তো ছিল জুডিশিয়াল কিলিং। মানে শেখ হাসিনা তো একদিনই তো মবে নিয়ে ওঠে নাই এবং আব্দুল কাদের মোল্লা ভাই তো ছাত্র ইউনিয়ন করতেন। সাইদি সাহেব তো 71 সালের মানে সেই সময় কোনো রাজনৈতিক দলের সাথেই যুক্ত ছিল না। কাদের মোল্লা ভাইকে তো কসাই কাদের হিসেবে ফ্রেমিং করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা তো পুরোপুরি প্রুফ। কিন্তু আমরা তো বারবার বলেছি যে দুইটা জায়গা, যে আমাদের আজকের যে প্রদর্শনী ছিল সেই প্রদর্শনীটা ছিল গত 16 বছরের হাসিনার ফেসিবাদ ইনস্টিটিউশন হিসেবে কিভাবে দাঁড়িয়েছে। হাসিনা তো একদিনই মবের একটা সেইটার তো একটা এলিমেন্ট ছিল বিচারিক হত্যাকাণ্ড। এটা দুজনেই স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এখানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে তোমার কুকুর কুকুর আমার, মানে আমার কুকুর কুকুর তোমার কুকুর টমি, আমি তোমারটা স্বীকার করব না। আপনার কাছে আসি একটু। ধন্যবাদ, ঘোষণাপত্র এবং সময় দিন, যেহেতু অনেকগুলো আলোচনা হয়েছে। দেখেন, বাংলাদেশে মাত্র জুলাই আমরা 1 বছর পূর্তি করছি এবং মাত্র 1 বছর আগে আজকের এই সময়টাতে আমরা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলাম এবং পরবর্তী সময় থেকে সেই গণহত্যার বিচার, সেটার জন্য আমরা নানা রকমভাবে কথা বলেছি, সরকারের উপর প্রেশার তৈরি করার চেষ্টা করেছি এবং শেখ হাসিনা যে এখানে একটা গণহত্যা করেছেন সেই ব্যাপারে এই পর্যন্ত কোনো রাজনৈতিক দ্বিমতের জায়গা এখন পর্যন্ত নাই। তারপরেও সেটির বিচার কার্যক্রমে অনেক ধীরগতির জায়গা আমরা দেখছি। দেখেন, এই 1971 সালে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, যে একটা দীর্ঘ পাকিস্তানের শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হয়েছে এবং যে যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন, যাদের নানা রকমভাবে, যেটাকে আমি কীভাবে টার্মিনাল নিয়ে আসবো সেটা বুঝতে পারছি না এই মুহূর্তে। তো তারপর থেকে কিন্তু যুদ্ধাপরাধের বিচার সেই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং পরবর্তীতে আগে আমরা জামাত শিবিরের নেতাকর্মীদের বলতে শুনতাম যে শেখ মুজিবুর রহমান তাদেরকে ক্ষমা করে দিছে, ফলে তাদের আর বিচার করার দরকার কি, বা এই ধরনের ফ্রেমিংগুলো ছিল। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটা আমরা দেখবো যে শাহবাগে গণজাগরণ মঞ্চ যে গড়ে উঠেছিল বিচারের দাবিতে, বিচার চাই নাই ভাই, ফাঁসি চাইছে। ওকে, ঠিক আছে, আমি শেষ করি। ঠিক আছে, আমি শেষ করছি। তো শাহবাগের যে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল তার আগে কিন্তু বিগত প্রায় 40 বছর ধরে এখানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এক ধরনের রাজনৈতিক আন্দোলন এখানে নানা রকমভাবে ছিল এবং শাহবাগের মানে গণজাগরণ মঞ্চ গড়ে ওঠার আগে 9 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে তখন কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী এজেন্ডার মধ্যেও যুদ্ধাপরাধের বিচারের বিষয়টা ছিল। ফলে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টা কিন্তু আপনার বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিষয় আকারে ছিল। শাহবাগে বিপুল পরিমাণ মানুষ এসেছিলেন সেখানে বিচারের দাবিতে, নিশ্চিতভাবে ন্যায় বিচারের দাবিতে, কিন্তু ফাঁসির দাবিতে আসছিলেন। আচ্ছা, একটু শেষ করি, আপনি বললেন আবার যে তারা যে বিচারের জন্য এসেছেন এবং সেইখানে পরবর্তীতে সেই আন্দোলনকে নানা রকমভাবে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে, যার প্রতিবাদে তখন ছাত্র ফেডারেশন, আমরা গণজাগরণ মঞ্চের আন্দোলনে প্রথমে যুক্ত হয়েছিলাম এবং পরবর্তীতে নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা তাদের প্রক্রিয়ার সাথে একমত না থাকার কারণে আমরা নিজেদেরকে সেই আন্দোলন থেকে প্রত্যাহার করেছিলাম। এখন জুলাই শাহবাগে গণজাগরণ মঞ্চের প্রেক্ষিতে যে বিচার ওই সময়ে হয়েছে সেই বিচার নিয়ে অজস্র প্রশ্ন আছে
সেই বিচারের প্রশ্নটা কি প্রশ্ন, যে তার শাস্তিটা কি হবে, তার শাস্তি মৃত্যুদণ্ড হবে না যাবজ্জীবন হবে, সেগুলো নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু তারা যে যুদ্ধাপরাধী এবং তাদের বিরুদ্ধে যে এইটার প্রমাণ আছে, সেই বিষয়ে খুব বেশি দ্বিমতের জায়গা বিগত সময়ে ছিল না। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন যদি তুললে যদি বিভাজন করার কথা শুনতে হয়, তাহলে সেই বিভাজন আমরা করব। বাংলাদেশের রাষ্ট্রের উদ্ভব, বাংলাদেশের রাষ্ট্র আকারে যে প্রতিষ্ঠার জায়গা, সেটি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হয়েছে এবং এ যাবৎকালের বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের সবচেয়ে বড় ইভেন্ট সেটা। দ্বিতীয়ত দেখেন, ঐক্য কে ভাঙছে, এইটা নিয়ে একটা আলাপ আলোচনা আসছে, এখানে তারাও আছেন আমরাও আছি। জুলাইয়ের মধ্য দিয়ে, জুলাই যেটা হয়েছিল, যে জুলাইয়ে শেখ হাসিনার যে ব্যাপক দমন পীড়ন হত্যার মধ্য দিয়ে এখানে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের কোনো লিখিত চুক্তি না, একটা ঐক্য তৈরি হয়েছিল। এবং জুলাই যেহেতু আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, ফলে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়েছিলাম। ফলে জুলাইয়ের পরে ক্যাম্পাসগুলোতে বা অন্তত সারা দেশে একটা ন্যায় বিচার থাকবে, সকলের মত প্রকাশের অধিকার থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে, এটা তো খুব কমন ব্যাপার ছিল। সেটা প্রথম কে ভেঙেছে? এখন এটা বলতে গেলে আমি জানি না, আমার বিরুদ্ধে শিবির হয়তো আবার 100 কোটি টাকার একটা আইনি নোটিশ পাঠাবে। দেখেন, আজহার উদ্দিনের, আমি যদি নাম ভুল না করি, তিনি যখন এটিএম আজহার, তিনি যখন মুক্তি পেলেন, তার বিরুদ্ধে কি প্রতিবাদ করার অধিকার বাংলাদেশের মানুষের নাই? যে তারা মনে করেন যে তার এটার জায়গা হয় না। সেই মিছিলে কারা হামলা করছে? চট্টগ্রামে হামলা হয়েছে, আমরা দেখেছি। তার পরবর্তীতে তাকে জামাতে ইসলাম থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। তাহলে এই যে জুলাইয়ের যে ঐক্য ভাঙার যে আলাপটা আনা হচ্ছে, যে জুলাইয়ের ঐক্য আজকে আমরা ভাঙছি, আচ্ছা জুলাইয়ের ঐক্য আমরা ভাঙছি, এইটা তো সর্বৈব মিথ্যা কথা। প্রথমেই রাজনৈতিক বিরোধীদের উপর হামলা করে এই ঐক্য তারা ভেঙেছে। আমরা আসবো আবার আরেকটা বিষয়, একটু জাস্ট ভাই একটা বিষয়, আচ্ছা ঠিক আছে, আমরা আসবো, ঐক্য নিয়ে আসবো, কৃতিত্ব নিয়ে আসবো, আরো আলাপ হবে, কিন্তু আবারও একটা বিরতি নিতে হচ্ছে। দেখছেন 24 ঘন্টা, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ। আজকের 24 ঘন্টায় আমার সঙ্গে রয়েছেন 4 জন অতিথি। যাচ্ছি মানসুর আলম আপনার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকলেই আন্দোলন করেছেন, অভ্যুত্থান হলো, নানান আলাপ আলোচনা ইতিমধ্যেই হলো। শেষ করেছি যে আলোচনা নিয়ে, এক ধরনের কৃতিত্ব নিয়ে এক ধরনের টানা হেঁচড়া বোধহয় চলছে। আপনারা আসলে কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, প্রথম থেকে আমরা এই কৃতিত্ব নিয়ে কোনো ধরনের আলোচনায় যাইনি। আমরা শুরু থেকেই অংশগ্রহণ আমাদের ছিল, এবং সেটা কোনো মতে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা কিভাবে ছিলাম। কিন্তু আমরা কখনোই সামনে যাইনি যে আমাদের সেই অবস্থা থেকে যে কোনো আন্দোলন হাসিনা শুরুতেই দমিয়ে দেয় এই বলে যে এটা বিএনপির আন্দোলন, জামাতের আন্দোলন, ছাত্রদলের আন্দোলন বা শিবির আছে এখানে, সেটা বলে। তো এজন্য আমরা একটা পজিশন নিয়েছিলাম যেখান থেকে আসলে আমরা আমাদের কাজও করতে পারবো এবং একই সাথে শিক্ষার্থীরা তাদের আন্দোলনটা চালিয়ে যেতে পারবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের সমন্বয়ক যারা ছিল, এখানে হাসিব আছে বা তার সাথে তার যে বন্ধুরা ছিল, তাদের সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে সবসময় একটা যোগাযোগ ছিল। তাদের সেখানে মানুষের যাওয়া এবং আমরা কিভাবে লজিস্টিক্যালি আমরা যেভাবে সাপোর্ট দেওয়া সেটা দিয়েছি। এবং কৃতিত্বের কথা তখন উঠছে যখন আজকেও এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আপনি জানেন যে 17 জুলাই রাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা এ ধরনের একটা 16 জুলাই রাতে বিভিন্ন ধরনের সাইন নেওয়া হয়েছিল, হলে মেয়েরা নিয়েছিল। এবং এই ব্যাপারে আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির একটি টকশোতে স্পষ্ট বলেছিলেন যে তার সাথে সমন্বয়কদের কথা হয়েছিল যে এই যে রাজনীতি নিষিদ্ধের যে একটু ছোট্ট করে জানতে চাই, এই কৃতিত্ব নিয়ে টানা হেঁচড়া কি এক ধরনের বেনিফিশিয়ারি হওয়ার জন্য, এরকম কোনো কিছু মনে হয়? এটা তো অবশ্যই বেনিফিশিয়ারি নেওয়ার জন্য। এখানে সবাই বেনিফিটেড হতে চায় একটা ঘটনা থেকে, তো তার জন্য সবাই চায় যে তাদের একজন হিরো সেখানে সামনে থাকুক, যে অমুকে এটা করেছে, আমাদের ভাই এই কাজের মধ্যে জড়িত ছিল। মানে ভাইয়ের জড়িত থাকা মানে হচ্ছে আমার সংগঠনে জড়িত থাকা। এখন আমার ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি যে কাজের মধ্যে জড়িত থাকবেন, যদি আমি সেই একটা কাজে জড়িত থাকি, আমার সেখানে থাকা মানে আমার সংগঠন থাকা, সংগঠন সেটা নিয়ে বেনিফিটেড। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, একদম ছোট্ট করে জানতে চাই, সৈকত আরিফ একটু বলবেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে, এক প্রকার ফেব্রুয়ারিতে নির্বাচন। অভ্যুত্থান শেষে এই নির্বাচন কতটা আকাঙ্ক্ষিত এবং এটা আসলে প্রয়োজন আছে কি? অনেকে মনে করছেন না। নিশ্চিতভাবে আমরা তো একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখানে জনগণের ভোটাধিকার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আরও কিছু দায়িত্ব ছিল, সেটা হচ্ছে বিচার কার্যক্রমকে কিছুটা এগিয়ে নেওয়া, যেটার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আহতদের চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখছি যে অভ্যুত্থানের পরে যে এই চিকিৎসা নিয়ে সরকারের অত্যন্ত উদ্যোগী হওয়া দরকার ছিল, তারা সেটা পারেন না, সেক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছেন।
সংস্কার কার্যক্রমে সরকারের কিছু সাফল্য আছে, সংস্কার কমিশনটা থেকে শুরু করে, বরঞ্চ এই মানে রাজনৈতিক লক্ষ্যটাকে মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে আরও অনেক দূর সামনে নিয়ে যেতে পারতেন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক পরিপক্কতা প্রদর্শন করতে পারতেন, যেটা তারা করতে পারেন নাই। ফলে স্বাভাবিকভাবেই এখানে নির্বাচন নিয়ে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছিল, এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল, মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যেও নিশ্চিতভাবে সেটা হয়েছিল। ফলে অন্তর্বর্তী সরকারের উপরে নির্বাচন দ্রুত দেওয়ার বিষয়ে এক ধরনের চাপ ছিল। এবং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া তার জন্য ভালো হবে। আমি জাস্ট আরেকটা বিষয় যেটা মানসুরা আপাকে আপনি প্রশ্ন করলেন যে ক্রেডিটবাজি হচ্ছে কিনা, দেখেন ক্রেডিটবাজি বাকিরা অনেক আমরা কম করছি। আমাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব যারা ছিলেন, ছাত্র দলের যারা ছিলেন বা বাকিরা যারা ছিলেন, তারা ওই অর্থে খুব বেশি ক্রেডিটবাজি করেন নাই বা সেটা করার সুযোগও তারা পান নাই। ক্রেডিটবাজি যারা করেছেন তাদেরকে আপনারা দেখতে পান আর কি, এতটুকুই বলার দরকার ছিল। ক্রেডিটবাজি কে করে? ক্রেডিটবাজি যারা করার তারা করেই, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু মূলত নেই। ক্রেডিটবাজিটা যারা সমন্বয়ক ছিলেন তারাই বেশি করেন। প্রত্যেকেই নিজেদের কাজ তারপরে করেছে। ইসলামী ছাত্র শিবির ইদানিংকালে স্টেক নেওয়ার জন্য একটু আপার বেশি এই এগিয়ে যাচ্ছে। বক্তব্যের আমি প্রতিবাদ জানাচ্ছি। এটা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে তারা কি কি কাজ করেছে সেটা প্রত্যেকটা ওয়েল এটাই ডকুমেন্টেড তো এবং যে ওয়েল হিস্ট্রি, ওয়েল ডকুমেন্টেড ওয়েল হিস্ট্রি, সেটা সবার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় জানি। প্রথম আরিফ ভাইয়ের একটা বক্তব্যের অ্যাড্রেস করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা জনবিচ্ছিন্ন, যারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চায়, সেই মতাদর্শ এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে ট্রাইব্যুনাল করেছে, যে তদন্ত করেছে, যে রায় দিয়েছে, এই প্রত্যেকটা রায়কে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। এগুলোকে আমরা কোনোভাবেই গ্রহণ করি না এবং বাংলাদেশের মানুষ সেগুলো জানে। আমরা একটু ছোট্ট করে জানতে চাই, ছাত্র রাজনীতির কথা বলা হচ্ছে, নিষিদ্ধের কথা বলা হচ্ছে, গুপ্ত রাজনীতির সুযোগের জন্য ছাত্র রাজনীতি বন্ধের অভিযোগ উঠছে, সেই অভিযোগটাও আপনাদের দিকে? একটা প্রত্যেকে অভিযোগ দিবে, প্রত্যেকে, তার কাছে তো কোনো ডকুমেন্টেড প্রমাণ নাই, কিন্তু অভিযোগ থাকবেই। সেই অভিযোগগুলো আমরা দেখছি যারা ছাত্র রাজনীতি বন্ধের জন্য মিটিং করছে, ছাত্র রাজনীতি সেই বন্ধের যে প্রোগ্রাম মাজার ভাইয়ের কথা বলতেছে, সেখানে ওই ছাত্র দলের মেহেদী ভাইও ছিল। সেটা ছিল যে হচ্ছে সেটা হচ্ছে ছিল যে সিন্ডিকেট, যেটা 9 আগস্টের প্রোগ্রাম, একটা সিন্ডিকেটকে অনেক অনেক ধন্যবাদ হাসিব আল ইসলাম। একেবারে শেষ পর্যায়ে, অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ধরনের প্রোগ্রাম দেখা গেল না, সেটা কেন আসলে হতে পারে এবং আপনার প্রত্যাশার কথাটা একটু? আচ্ছা দেখুন, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন প্রোগ্রাম হলো না, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখতে পেয়েছি নতুন একটা অর্গানোগ্রাম হয়েছে, প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে হয়েছে, তারাই আসলে ভালো জবাব দিতে পারবে। তবে আমি এই জায়গাটাতে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে শাপলা শাহবাগের অনেক বক্তব্যগুলো উঠে এসেছে। তো আমরা আসলে যেই বিষয়টাকে খুবই বোঝাটা, অনুধাবন করাটা সবচেয়ে বেশি জরুরি, যে এই শাপলা এবং শাহবাগের যে বাইনারিটা তৈরি করে রাখা হয়েছিল, এই বাইনারিটার ঊর্ধ্বে যখন আমরা যেতে পেরেছিলাম, এই জুলাইতে কিন্তু আমরা শাহবাগ শাপলার বাইনারির ঊর্ধ্বে গিয়েছিলাম, যার কারণে কিন্তু আমি শেষ করি ভাই, মানে আমরা শাহবাগ শাপলার বাইনারির ঊর্ধ্বে যখন উঠতে পেরেছিলাম, তখন কিন্তু আমরা এই জুলাই গণ অভ্যুত্থান কিন্তু একটা সফল গণ অভ্যুত্থান, কিন্তু আমরা সেটিকে কিন্তু একটা ফেসিবাদের পতন নিশ্চিত করতে আমরা সমর্থ হয়েছি। এখন যদি আবার আমরা শাপলা শাহবাগ 2 ভাগে বাইনারি হয়ে যাই, এই সুবিধাটা কিন্তু মানে আপনি দেখেন যে গত দীর্ঘ সময় যে ফেসিবাদটা বাংলাদেশের ছিল, তারা কিন্তু সবসময় আমাদেরকে শাপলা শাহবাগ 2টা বাইনারিতে ভাগ করতো এবং আমাদেরকে কালচারাল দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়ে তারা কিন্তু আসলে এই ফেসিবাদটাকে টিকিয়ে রেখেছিল। তো সেই জায়গা থেকে আমরা যদি শাহবাগ শাপলার বাইনারি ঊর্ধ্বে না উঠতে পারি, তাহলে হয়তো বা আমাদের দেশে আবার কোনো ফেসিবাদ কিন্তু জায়গা করে নিতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে ছাত্র ফেডারেশন একমাত্র সংগঠন যে গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছিল, এবং যখনই শাপলাতে সরকার তাদের যে ন্যায্য যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে হামলা জানিয়েছে, আমরা সেটা নিন্দা জানিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি যেটা বলতে চাই যে আমরা দেখি যে সমন্বয়করা, মানে সাবেক সমন্বয়ক এখন একটি দলের নেতৃত্বে আছে, তারা আপনার সহযোদ্ধা, তারা একটি প্লেজার ট্রিপে গিয়েছে কক্সবাজার, যেটি আপনি ব্যাখ্যা দিয়েছেন যে ব্যক্তিগত। আপনি কি মনে করেন যে ব্যক্তিগত ব্যাখ্যাটা যথেষ্ট? মানে দায় দায়িত্ব কি নেই? 5 আগস্ট আমি বলি, এটা 5 আগস্ট দায় দায়িত্বের যে ব্যাপারটা, সেটা তাদের সাংগঠনিক ব্যাপার। এখন দেখুন, তার যে দেখুন আসলে তার মানে তার কাজের দায়িত্ব আর আমার উপর দেওয়া যাবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে। মানসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, হাসিব আল ইসলাম, মুখ্য সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সৈকত আরিফ, সাধারণ সম্পাদক ছাত্র ফেডারেশন, এবং মিফতাহুল হোসেন আল মারুফ, সাহিত্য ক্রীড়া সম্পাদক ইসলামী ছাত্র শিবির। যে আলাপ হচ্ছিল, বিতর্ক হচ্ছিল, সেই বিতর্কের চর্চাটা থাকুক, কিন্তু সেখানটায় যেন বিভেদ সৃষ্টি না হয় এবং উত্তপ্ত, সেই সঙ্গে বিভাজন সৃষ্টিকারী প্রতিহিংসামূলক কোনো আচরণ না আসুক। এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকুক, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটুক, পূরণ হোক নানান ধরনের যে স্বপ্ন শহীদদের,
সেই সবগুলো বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের 24 ঘন্টা। সকলকে আরও একবার শুভেচ্ছা।